নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 11ই জুলাই 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 270তম 270th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামীজির পত্রাবলী, যা প্রায় শেষ হতে চলেছে, এবং বক্তা সেই প্রখ্যাত সাংবাদিক তথা স্বনামধন্য বিবেকানন্দ গবেষক শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। সুতরাং আসুন অহেতুক আমার প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে প্রচলিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই রেকর্ড করা রবীন্দ্রসঙ্গীত, যেটা শুনে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। স্বামীজির একটি গুরুত্বপূর্ণ চিঠি আজকে পাঠ করব। মঠ বেলুড়, হাওড়া, 18ই মে 1901। স্বামীজি মেরি হেলকে লিখছেন। যত স্বামীজির দিন শেষ দিনে গিয়ে আসছে, তখন মেরি হেলের চিঠিগুলো একদম অন্যরকম হয়ে যাচ্ছে স্বামীজি। কারণ আমার ব্যক্তিগতভাবে ধারণা, স্বামীজি তার শিষ্যাদের মধ্যে সবচেয়ে পছন্দ করতেন জোসেফিন ম্যাকলাউডকে, এবং অশিষ্যা বন্ধুদের মধ্যে সবচেয়ে পছন্দ করতেন মেরি হেলকে।
এই নিয়ে আমার বহু লোকের সঙ্গে বহু কথা হয়েছে। আমাদের দেশের যা তার সঙ্গে কথা বলে লাভ নেই, তারা স্বামীজি পড়েন না। মানি লুই বার্ক আমাকে বলেছিলেন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সকলেই মনে করেন নিবেদিতাকে স্বামীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন। জোসেফিন ম্যাকলাউডের উপর স্বামীজি অনেক বেশি আস্থা ছিল। জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে অসম্ভব শ্রদ্ধা করতেন। বুঝতে পারছেন, স্বামীজিকে থেকে বয়স গুণা শুরু করেছিলেন। নিবেদিতা ছিলেন কাজের মানুষ, বিবেকানন্দের কাজের ট্রান্সলেটার, আর এরা হচ্ছে বন্ধু ছিলেন, ব্যক্তিগত বন্ধু ছিলেন। জোসেফিন ম্যাকলাউড সাংঘাতিক স্বামীজির প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ছিল। সিস্টার ক্রিশ্চিয়ানেরও ছিল। আর নিবেদিতা তো কাজ, নিবেদিতা স্কুল করলেন, কাজ করলেন, দেশের জন্য প্রাণ দিলেন, শহীদ হলেন ভারতবর্ষের জন্য। যেমন গুডউইন, যেমন মিস্টার সেভিয়ার, তেমনি নিবেদিতা। আজকে মেরি হেলকে লিখছেন, কোনো বিখ্যাত নামের সঙ্গে বাঁধা পড়া কখনো কখনো বেশ হয়রানির ব্যাপার। আমার চিঠিখানির অদৃশ্যে ঠিক তাই ঘটেছে। 22শে জানুয়ারি 1901 চিঠিখানা লিখেছ এবং একটি বিখ্যাত নাম মিস ম্যাকলাউডের সঙ্গে আমাকে জুড়ে দিয়েছ। তার ফলে চিঠিখানি সারা পৃথিবী তাকে অনুসরণ করে ঘুরেছে। গতকাল জাপান থেকে মিস ম্যাকলাউড এখন জাপানে, সেটা আমার কাছে এসে পৌঁছেছে। তাই তবেই হলো গ্রিক পুরাণের সেই স্পিংসের হেঁয়ালির সমাধান, একটি মহৎ নামের সঙ্গে কোনো ছোট নামকে যুক্ত করবে না। স্বামীজি রসিকতা করে লিখছেন। জোসেফিন ম্যাকলাউডকে চিঠি লিখেছিলেন, তার ভেতরে একটা ছোট্ট চিঠি স্বামীজিকে। জোসেফিন ম্যাকলাউডের চিঠি জাপানে চলে গেছে, সে জাপানে গিয়ে রিডাইরেক্টের চিঠি এলো, ফলে চিঠি আসতে এতদিন সময় লাগলো। মেরি, তাহলে তোমার ফ্লোরেন্স ও ইটালিকে উপভোগ করছো। জানি না এখন তোমরা কোথায়। সুতরাং স্থূলাঙ্গী বৃদ্ধা লেডি মনরো অ্যান্ড কোম্পানির অনুগ্রহের ওপরে চিঠিখানা ছেড়ে দিচ্ছি। যেখানে স্বামী চিঠি লিখতেন সে মনরো অ্যান্ড কোম্পানি। এই যে লিখছেন না, তোমরা ফ্লোরেন্স এবং ইটালি। মেরি হেল একজন ইটালিয়ান ব্যবসায়ীকে বিয়ে করেন এবং সেখানে তিনি থাকতে শুরু করেন। তারপরে স্বামীজির মৃত্যু সংবাদ পাওয়ার পরে তার কি হয়েছিল সে আমরা জানি না, তার উপর কোথাও কোনো উল্লেখও নেই। মেরি হেলকে অশোকানন্দজি চিনতেন না, যেহেতু তিনি চলে গিয়েছিলেন ফ্লোরেন্সে। তাই স্বামীজি যখন শিকাগোয় তাদের বাড়িতে ছিলেন দ্বিতীয়বার, তখন তিনি 4 ঘন্টা স্বামীজিকে ফোনোগ্রাফ মেশিনের সামনে কথা বলিয়ে নেন। সেই চিঠি একটাও সেই শব্দ একটাও শোনা যায় না কি বলেছিলেন স্বামীজি। অনেক কথাই বলেছিলেন, সেটা পেলে আমরা অন্য বিবেকানন্দকে চিনতে পারতাম। কিন্তু মেরি হেলের সঙ্গে স্বামীজির সম্পর্ক চলে যায় দেহত্যাগের সঙ্গে সঙ্গে। তারপর তার ট্র্যাকও আর মিশন রাখেনি। তিনিও কবে তার শরীর চলে গেল সেটাও মিশন জানে না। তবে আমি আবার বলছি, এদের প্রত্যেকের নামে স্বরূপ মেমোরিয়াল লেকচার করা উচিত, স্মারক বক্তৃতা করা উচিত। কারণ যারা বিবেকানন্দ চর্চা করেন তাদের এই নামগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান হওয়া প্রয়োজন। গুডউইন সম্বন্ধে, ফ্রান্সিস লেগেট এবং বেটি লেগেট সম্বন্ধে, হেল পরিবার সম্বন্ধে, সিস্টার ক্রিশ্চিন সম্বন্ধে, এদের সকলের সম্বন্ধে, কেট স্যানবোর্ন সম্বন্ধে কারণ জানা উচিত। এরা না থাকলে বিবেকানন্দ হতে পারতেন না। তাহলে বৃদ্ধ মহিলা, তুমি ফ্লোরেন্স ইটালির হ্রদে স্বপ্নাবিষ্ট হয়ে কাটাচ্ছ। ইংরেজি চিত্র, বাংলা অনুবাদটা ঠিক হয়নি ভালো, যদিও তোমার কবি 1-0 বলে আপত্তি জানাচ্ছে। হ্যাঁ অনুরক্ত ভগিনী, আমার নিজের খবর কেমন? গত শরতে ভারতে ফিরেছি। সারা শীতকালটা ভুগেছি এবং এই গ্রীষ্মে বড় বড় নদী ও পাহাড় এবং ম্যালেরিয়ার দেশ পূর্ববঙ্গ ও আসামের মধ্যে দিয়ে ভ্রমণ করেছি এবং 2 মাস কঠোর পরিশ্রমের পর আবার স্বাস্থ্য একেবারে ভেঙেছে। এখন আবার কলকাতায় ফিরে এসেছি এবং ধীরে ধীরে এর প্রকোপ কাটিয়ে উঠছি। স্বামীজি বেলুড়কে কলকাতা বলতেন। বেলুড়টা কেউ দেখেছেন? হাওড়া বলতেন না, কলকাতার মঠ। তো এই শরীর ভাঙার কথা মেরি হেল কেউ লিখছেন। স্বামীজির অ্যাকিউট নিউমোনিয়া হয়েছে, আমি আগেও বলেছি আবার বলছি। আসামের যে নৌকা করে গিয়েছিলেন, তো স্টিমারে ঠান্ডা লেগে গিয়েছিল, আর তখন তো সাফিসিয়েন্ট গরম জামা কাপড় ছিল না। ফলে যখন ঠান্ডাটা হয় ব্রহ্মপুত্রের, আমার কামাখ্যা মন্দিরের পাশে ব্রহ্মপুত্রের ঠান্ডা লাগার অভিজ্ঞতা আছে। সাংঘাতিক ঠান্ডা হয়। মালিগাঁও বলে একটা জায়গা আছে, সেটা হচ্ছে ওদের স্টেশনের রেলওয়ের হেডকোয়ার্টার এবং টার্মিনাল স্টেশন, তার আশেপাশে এই ব্রহ্মপুত্র। সেখানে প্রায় গন্ডার দেখা যায় এবং ভীষণ ঠান্ডা। সেই ঠান্ডা আমি একবার হাড় কাঁপানো শীত অনুভব করেছি। তো স্বামীজি কিভাবে কষ্ট পেয়েছেন পূর্ববঙ্গে সেটা আমরা জানি। কয়েক মাস আগে ক্ষেত্রীর রাজা পড়ে মারা গিয়েছেন। তাহলেই দেখছো
এখন আমার চারিদিকে সব কিছু বিষণ্ণতায় ভরা এবং আমার নিজেরও স্বাস্থ্য অত্যন্ত খারাপ। তথাপি শীঘ্রই তা নিশ্চয়ই ঝেড়ে ফেলেছি এবং দেখছি এরপর কি আসে। স্বামীজি একটা চিঠি লিখেছিলেন মেরি হেলকে। সেখানে লিখছেন, সব বিষয়ে আমি চরমপন্থী, এই স্বাস্থ্যের বিষয়ে তাই হয় আমি লৌহদ্র বিষণ্ণয় অসীম বলশালী, নতুবা একেবারে ভগ্নদেহ মৃত্যুর সৈকতশায়ী। স্বামীজি শরীরটাকে, একজন ডাক্তারবাবু আমি খুব ভালো বলেছেন, ডক্টর শৈবাল গুপ্ত, তিনি খুব স্বামীজি পড়েছেন, প্রচণ্ড পণ্ডিত মানুষ, কার্ডিওথোরাসিক সার্জন ছিলেন। তিনি বলেছেন যে স্বামীজি মনে করতেন যে এক্সারসাইজ করলেই শরীরটা ভালো থাকবে। এটা স্বামীজির মাথায় ঢুকেছিল। কেন ঢুকেছিল বলতে পারবো না, সেটা হয়তো ছোট বয়সে ব্যায়াম করতেন বলে, বা যারা ব্যায়ামকে খুব ভালোবাসে তাদের এটা হয়। আমার গুরু কমল ভান্ডারের মধ্যে দেখেছি, আমার মধ্যেও সেটা কিছু আছে। অসুখ হয়েছে, ওষুধ না খেয়ে এই অসুখটা ঠিক হয়ে গেলেই ব্যায়াম করবো, ব্যায়াম করলে সব ঠিক হয়ে যাবে। স্বামীজি দেখবেন বারবার সেই কাজটা করেছে। যখন আলমোড়াতে আছেন বা রানীক্ষেতে আছেন, সেইখানে সঙ্গে সঙ্গে যেই শরীর ভালো হচ্ছে ঘোড়ায় চলে ঘুরেছেন, মনে করছেন হর্স রাইডিং করলেই শরীরটা বুঝি ভালো হয়ে যাবে। ওইভাবে শরীর তো ভালো হয় না। স্বামীজির যে অসুখ ছিল সেটা ভালো হওয়ার অসুখ নয়। মেরি হেলকে লিখছেন যে ক্ষেত্রীর মহারাজা তিনি পড়ে মারা গেছেন, তিনি মিনার সারাতে গিয়েছিলেন। এইখানেও বলে রাখি, স্বামীজির দুটো জিনিস একটু বলি। আমি রোজ স্বামীজি পড়ি তো, নতুনভাবে স্বামীজি প্রতিভাত হন। আমি ঠিক করেছি সুজিতদার সঙ্গে আলোচনা করব, যখন বাকচক্রের আমাদের সবকটা চিঠি শেষ হয়ে যাবে, তারপরে 1 মাস ধরে এর মধ্যে থেকে সিলেক্টেড 10টা চিঠি পাঠ করব। 10টা চিঠি পাঠ করা উচিত। স্বামীজি 1897 সালে রামকৃষ্ণানন্দজিকে লিখছেন, আমাদের দেশে অর্থাভাবে এখন পর্যন্ত সে ব্যবস্থা করা গেল না যে কিছু ব্যবসায়ী জোগাড় করা যারা আমাদের দেশের তৈরি জিনিস আন্তর্জাতিক বাজারে নিয়ে যাবে। তারা নিজেরা মুনাফার দিকে তাকাবে না, কিন্তু এই যারা কারিগর তাদের তাদের মূল্যটা দিয়ে দেবে। বলেই স্বামীজি লিখছেন, আমাদের দেশের লোককে স্বদেশি দ্রব্য ব্যবহার করতে অনুপ্রাণিত করতে হবে। কোন সালে লিখছেন? 1897। স্বদেশ মেলা কবে হয়েছে? 1906, পশুপতি বসুর বাড়িতে। 1897 সালে লিখছেন, তাহলে এদের দেশি জিনিস কেনার জন্য অনুপ্রাণিত করতে হবে। এই যে মানুষটি, এই মানুষটি সব দিকেই ছিলেন বিপ্লবী। কেন ক্ষেত্রীর রাজাকে বলেছিলেন যে তুমি মনুমেন্টগুলো দেখো? ভারতবর্ষে যখন মনুমেন্টের দিকে তাকানো হয়, প্রাচীন হিস্টোরিক্যাল মনুমেন্ট, যে লোকটি ভারতবর্ষের অদ্ভুত মানুষ ছিলেন তার নাম লর্ড কার্জন। আমি সবকটি গভর্নর জেনারেল ব্যক্তিগত জীবন পড়েছি, দুজনের জীবন হিসেব করা যায় না। একজন হচ্ছেন ওয়ারেন হেস্টিংস, আরেকজন হচ্ছে কার্জন। ওয়ারেন হেস্টিংস না হলে গীতার ইংরেজি অনুবাদ বেরোতো না। একজন কর্মচারী, ক্লার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তিনি সংস্কৃত জানতেন। তিনি মহাভারত পড়তে পড়তে গীতাটি পড়ে লিখে ফেলেন ইংরেজিতে, এবং লিখে হেস্টিংসকে পাঠান যে আপনাকে ম্যানুস্ক্রিপ্ট পাঠাচ্ছি, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কথা বলুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বইটি ছাপানো উচিত। সেটা পলাশির যুদ্ধের 10-20 বছরের মধ্যে হেস্টিংস ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার ন্যাথিনিয়ালকে কনভিন্স করেন এবং গীতার ইংরেজি অনুবাদ বেরিয়ে যায়। সেই ইংরেজি অনুবাদের ভূমিকা লেখেন ওয়ারেন হেস্টিংস, যিনি রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে ভারতের চাকরি বাকরির ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন এবং ওইভাবে নন্দকুমারকে জোচ্চুরি করে ফাঁসি দিয়েছিলেন। কার্জনও ঠিক তাই। কার্জন বঙ্গভঙ্গের প্রস্তাব এনেছিলেন সালিমুল্লাহর সঙ্গে মিশে। সেই হিন্দু মুসলিম বিভেদ শুরু হলো, যার চূড়ান্ত আকারে দেশভাগ হলো এবং এখনো চলছে। সেই কার্জন না থাকলে প্রিজার্ভেশন অফ মনুমেন্টস অ্যাক্ট হতো না। এই যে আমরা কোনারকে বেড়াতে যাই, এই কোনারক পুরোটি বালির মধ্যে চলে গিয়েছিল। কেন চলে গেল? কারণ কোনারক মন্দিরে কোনোদিন পুজো হয়নি। একটা কালো ব্ল্যাক প্যাগোডা সমুদ্রের ধারে, দেখবেন ওই জাহাজের যারা চালক ছিলেন তারা চারদিকে জল, একটা প্যাগোডা, ওইখানে সে ধাক্কা মারতেন, জাহাজ চড়ায় উঠে যেত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওপরের ম্যাগনেটটা খুলে নিয়ে চলে গেল, চুম্বকটা।
যেই চলে গেল সঙ্গে সঙ্গে সূর্য মূর্তিটি ভেঙে পড়লো। তো সূর্য মূর্তি ছিল ওই চুম্বকদের ধরে রাখতো, কোনো বেদি ছিল না, শূন্যে দুলতো সূর্য মূর্তি, ভেঙে পড়লো। আমরা কোনোরকে যারা দেখি সেটা হচ্ছে মঠের পিছনটি। কার্জন না থাকলে এই অজন্তীররা শেষ হয়ে যেত, কার্জন না থাকলে ত্রিপুরার ঊনকোটি শেষ হয়ে যেত। সেই কার্জনের আগে স্বামীজি ক্ষেত্রীর রাজাকে বলেছিলেন যে তুমি পুরনো মনুমেন্টগুলোকে প্রিজার্ভ করো, কারণ এর মধ্যে ভারতবর্ষের ইতিহাস লুকিয়ে আছে। ক্ষেত্রীর রাজা সেই কাজ করতে গিয়েছিলেন এবং সে প্রিজার্ভ করতে গিয়ে তিনি যখন কাজ তদারকি করছেন তখন পা পিছলে পড়ে যান, শিরদানাটা ভাঙে এবং তিনি মারা যান তাতে। কিন্তু মারা গেলেন ভারতবর্ষের জন্যে। একটি রাজাকে তুমি মনুমেন্ট প্রিজার্ভ করো, এটি স্বামী ছাড়া কেউ বলেননি। স্বামীজি মাইসোরের রাজাকে লিখেছিলেন এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেত তুল্য। এ তো রাজাকে লেখা, সাধারণ লোককে লেখা নয়। জীবনটা তাই, দিস লাইফ ইজ শর্ট, দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর অল ট্রানজিয়েন্ট, বাট দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দ্যান অ্যালাইভ। এই যে বিখ্যাত কথা রাজাকে স্বামীজি লিখছেন, সেটি সাংঘাতিক। এবং স্বামীজি কি করেছিলেন সেটা ভাবলে শিহরিত হতে হয়। আমাদের দেশে দেশ ভাগ হওয়ার পরে ঐতিহাসিকরা গান্ধী আর নেহেরুর বাইরে কিছু ভাবলেন না, সুভাষ বোসকে নিয়েও রিসার্চ করলেন না, বিবেকানন্দকে নিয়েও করলেন না। তিনি প্রথম, মনে রাখবেন, আপনারা শুনে রাখুন, স্বামীজি প্রথম রাজাদের মধ্যে সংযোগ স্থাপন করে ভারতবর্ষের বিপ্লব আন্দোলন সংগঠিত করতে চেয়েছিলেন রাজাদের, এবং দুঃখ করে বলেছিলেন যে তারা কিছু করলো না দেশের জন্য। ভাবতে পারেন, নেটিভ প্রিন্সেস, এই যে সাহেবরা নজর রেখেছিল তার উপর, সেটা কোনো মিথ্যে নজর নয়। আমার মাস্টারমশাই ল্যাডলিমোহন রায়চৌধুরী, ঐতিহাসিক, তার একটি বই আছে পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশন। তিনি অনেক বড় করে লিখতে চেয়েছিলেন কিন্তু লিখে উঠতে পারেননি, তার কারণ তিনি মারা গেলেন কম বয়সে। আমার বন্ধু সৌম্যব্রত দাশগুপ্ত এবং সৈকত নিয়োগী, তারা এই মুহূর্তে কাজ করছে পুলিশ রিপোর্টে বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন নয়। পুলিশ বিবেকানন্দের আলাদা রিপোর্ট করেছিল, রামকৃষ্ণ মিশনের আলাদা রিপোর্ট করেছিল। রামকৃষ্ণ মিশনের রিপোর্ট হচ্ছে বিবেকানন্দ মারা যাওয়ার পর, আর বিবেকানন্দের রিপোর্ট হচ্ছে তিনি বেঁচে থাকার সময়। মারাত্মক সব রিপোর্ট পাওয়া গেছে আইবিতে। এবং স্বামীজিকে তারা বলেছেন যে এ হচ্ছে বিপ্লব আন্দোলনের জনক। বুঝতে পারছেন, সব নেটিভ রাজাদের যোগ করার চেষ্টা করছেন। রাজারা তো ইউনাইটেড ছিলেন না, রাজারা আলাদা আলাদা ছিলেন, প্রত্যেকে নেটিভ কিংস, খুব বড় লোক, কিন্তু কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই। এটা জানবেন আপনারা, ইউরোপে যা রোলস রয়েস বিক্রি হয়েছে তাতে অনেক বেশি বিক্রি হয়েছিল ভারতবর্ষে। এসব নেটিভ রাজাদের 4-5টা করে রোলস রয়েস থাকতো। ইউরোপে যা বিক্রি হয়েছিল তার থেকে অনেক বেশি আমাদের দেশে সেই গাড়ি তৈরি হয়, আমাদের গাড়ি সে বিক্রি হয়। সেই নেটিভ রাজাদের সামনে যুক্ত করার চেষ্টা করছেন এবং ক্ষেত্রী রাজাকে অনুপ্রাণিত করছেন, তুমি এই মিনারটাকে সারাও, কারণ ভারতবর্ষের ইতিহাস তার মধ্যে লুকিয়ে আছে। বিবেকানন্দ ইতিহাসের অত্যন্ত উৎসাহী ছাত্র ছিলেন এবং মহেন্দ্রনাথের বইতে পড়া যায় যে তার বড়দাদা সময় পেলে ইতিহাসের বই পড়তেন। আমরা তার প্রমাণ পাই যখন তিনি পরিব্রাজক লিখেছেন, তখন তো বই নিয়ে ঘুরে বেড়াননি, তখন তো নেট নেই, তার মধ্যে ওই পৃথিবীর ইতিহাসে খুব সুন্দর করে তুলে দিয়েছেন। যদি কোনোদিন আমরা পরিব্রাজক নিয়ে পড়ি তাহলে কি সুন্দর সিংহলের ইতিহাস স্বামীজি তুলে ধরেছেন, কিভাবে হিন্দুদের থেকে বৌদ্ধদের হাতে চলে গেল, তার একটা অপূর্ব বর্ণনা স্বামীজি দিয়েছেন কয়েকটা বাক্যের মধ্যে দিয়ে। এরপরে স্বামীজি সেই তার কথা বলছেন, দুঃখের কথা, ইচ্ছে হয় ইউরোপ গিয়ে তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প স্বল্প করে আবার হুট করে ভারতে ফিরে আসি, কারণ মোটের ওপর আজকাল আমি এক প্রকার প্রশান্তি অনুভব করছি এবং আমার অস্থিরতার বারোয়ানা বিদায় দিয়েছি। মেরিহেলকে স্বামীজি লিখেছিলেন, স্বামী পূর্ণাত্মানন্দ এবং আমার দীর্ঘ সময় এই পত্রাবলী পাঠ করে কেটেছে। আমি যখন কলেজে পড়ি, উনি যখন ব্রহ্মচারী, তখন রোববার দিন ওর ঘরে দীর্ঘক্ষণ ধরে পত্রাবলী পাঠ করতাম। এবং বলভদ্রানন্দজি, তিনিও তখন ব্রহ্মচারী, তিনিও শেষে পাঠে যোগ দিতেন। স্বামীজি একটি চিঠিতে মেরিহেলকে লিখেছিলেন, আমার এই ঘাত প্রতিঘাতময় বেসুর জীবনের মধ্যে মেরি তুমি সবচেয়ে মধুরতম সুরে বেজেছ। এতটাই ভালোবাসতেন মেরিহেলকে। এবং একটি অপূর্ব বর্ণনা আছে, যখন স্বামীজি রিজলে ম্যানারে রয়েছেন নিউ ইয়র্কে, যখন খবর পেলেন যে মেরিহেল তাকে আমন্ত্রণ জানিয়েছেন শিকাগোয় তাদের বাড়িতে যেতে,
তখন স্বামীজির এই কথাটি শুনে যে চেহারাগত পরিবর্তন হয়েছিল, মেরি হেলের বোন ইজাবেল ম্যাকেন্ডলি, মানে কাজিন সিস্টার, এবং তার নিজের বোন হ্যারিয়েট হেল দুজনে স্বামীজিকে নেমন্তন্ন করতে এসেছিলেন, এবং তাদের কাছে সেই কথা শুনে তার চেহারাগত যে পরিবর্তন হয়েছিল তার বর্ণনা আছে। সেই ডিজলে ম্যানারেই এসেছিলেন এমা কালভে আমন্ত্রণ জানাতে স্বামী যেন প্যারিসে যান, এবং স্বামীজি তাকে বলেন যে প্যারিসে যাওয়ার তিনি আমন্ত্রণ পেয়েছেন, এবং ফ্রান্সিস লেগেটের কথায় তিনি আবার আমেরিকায় বসে ফরাসি ভাষা ঝালাতে শুরু করেন, যাতে ফ্রান্সে গিয়ে ফ্রেঞ্চেই কথা বলতে পারেন। কালভের সঙ্গে স্বামীজি ফ্রেঞ্চেই কথা বলতেন। মেরি হেলকে বলছেন, আমার ইচ্ছা হয় হুট করে ইউরোপে চলে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আবার ফিরে আসি। একে মানুষ ভ্রমণ বলা হয়। যারা বলেন সন্ন্যাসীদের কোনো মন নেই, তারা মূর্খের স্বর্গে বাস করেন। স্বামীজির মনটা কতখানি বেঁচে ছিল এর থেকেই বোঝা যায়। তিনি কতদিন মেরি হেলের সঙ্গ করেছেন? কয়েকটা বছর মাত্র আমেরিকাতে, তাও তো আমেরিকাতে তো শিকাগোতে বসেছিলেন না, ঘুরে বেরিয়েছেন। শিকাগোয় তো পরের বার ফেরতও আসেননি। কিন্তু ওই যে মেরি হেলদের বাড়িতে ছিলেন, ওই যে মেরি হেলের গভীর শ্রদ্ধা স্বামীজির প্রতি, পা থ্যাবড়ানি দিয়ে আমার মাটিতে থ্যাবড়ানি দিয়ে বসে আমার পায়ের নখ কাটছে, এটা এই চারজন সম্বন্ধেই বলা। আমি পবিত্রকে অনুরোধ করব, এই চিঠি যখন দেখাবে বাকচক্রে, তখন একটি ছবি আছে, সেই ছবিতে চারজনকে দেখা যায়, মেরি হেল, হ্যারিয়েট ম্যাকেন্ডলি এবং ইজাবেল ম্যাকেন্ডলি। বায়োগ্রাফি অফ বিবেকানন্দ ইন পিকচার্স যে ছবিটা আছে, সেই ছবিটা যদি একটু দেখায়, তাহলে পাঠকরা সেই ছবিটা দেখে মেরি হেলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা দেখাতে পারবেন। মেরি হেলের সঙ্গে তো আর যোগাযোগ রইল না রামকৃষ্ণ মিশনের, কিন্তু তিনি বিরাট স্বামীজির একটা আশ্রয়ের জায়গা ছিলেন, মানসিক আশ্রয় পেয়েছিলেন স্বামীজি। তাই জন্য 39 বা 38 বছরের ছেলে, তিনি বলছেন যে ইচ্ছে হয় চলে গিয়ে তোমার সঙ্গে দেখা করে চলে আসি। আমাদেরও খুব, যারা আপনার জন, তাদের মনে হয় যদিও অন্য দেশে থাকেন বা অন্য রাজ্যে থাকেন, যে ইচ্ছে হচ্ছিল যে দুপুরবেলা তোমার সঙ্গে দেখা করে চলে আসি। একটা চিঠি আমরা পাঠ করব। স্বামী রামকৃষ্ণানন্দ স্বপ্ন দেখেছিলেন যে তুমুল গালাগালি দিচ্ছেন স্বামীজি তাকে, মাদ্রাজে স্বপ্ন দেখেছিলেন। তখন স্বামী তাকে এক্সপ্লেন করেছিলেন, পরে রসিকতা করে সেই চিঠিটা আমরা পাঠ করব পরের দিনই। কিন্তু মেরি হেলের সঙ্গে স্বামীজির গভীর সম্পর্ক ছিল, তাই মনে হচ্ছিল আমেরিকা গিয়ে যদি দেখা করে আসতে পারতাম। ওই গুটিয়ে নিচ্ছেন তো সবকিছু, গুটিয়ে নেওয়ার সময় মানুষের সে মুখগুলো মনে পড়ে যায়। স্বামী অভেদানন্দজির একটি বিখ্যাত লেখা আছে, ওই মরণের পরে, কালীর সব ভালো, শুধু ভূত ভূত করে। অভেদানন্দ স্বামীজি বলেছিলেন, যখন মৃত্যু এগিয়ে আসে, তখন বহু মানুষ আছেন যারা তার কাছের লোক ছিলেন, তাদের দেখবার বা তাদের মনে করার ইচ্ছে হয়, হঠাৎ ইচ্ছা, অনেকদিন দেখা হয়নি, কিন্তু মরতে হয়তো চলেও গেছেন বা নিয়ে যাননি, হঠাৎ দেখা করার ইচ্ছা হয় তাদের সঙ্গে। অভেদানন্দজি এবং উইলিয়াম জেমস লিখেছেন, সে মানুষ তখনই মৃত্যুর ঘণ্টা শুনতে পায়। ওদের থিওরি ছিল যে প্রত্যেক মানুষ অপঘাতে না মারা গেলে মৃত্যুর ঘণ্টার ধ্বনি শুনতে পায়। স্বামীজি পেয়েছিলেন কিনা বলতে পারবো না, কিন্তু মেরি হেলের সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। কোথায় আমেরিকা আর কোথায় ভারতবর্ষ, এখনই প্লেনে করে যেতে 16 ঘন্টার বেশি সময় লাগে, জাহাজে 3 মাস সময় লাগতো। মনে হচ্ছে যদি একবার মেরি হেলের সঙ্গে হুট করে দেখা করে চলেছে, এবং হুট শব্দটা ব্যবহার করা যায়, ব্যবহার করছে হুট মানে সাডেন, ফাস্ট। একদম বেলুড় মঠ থেকে উড়ে চলে গেলেন, সেখান থেকে দেখা করে আবার নিজে ফিরে এলেন। স্বামীজি সেই হঠযোগ শিখতে গিয়েছিলেন হয়তো পৌহারি বাবার কাছে, এই কারণে যারা বড় হঠযোগী হন তারা আকাশে উঠতে পারেন। যখন ঈশ্বর বিজয় কৃষ্ণ গোস্বামী তার আশ্রমে অসুস্থ হয়ে পড়েন পাটনাতে, তখন সবাই গিয়ে বারুদি আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীকে বলেন যে গুরুদেব অসুস্থ হয়েছেন, আপনি যদি একটু ব্যবস্থা করেন। সম্পর্কে লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ঈশ্বর বিজয় কৃষ্ণ গোস্বামীর মার দাদু। তখন উনি বলেন যে খুব দুষ্টু ছেলে, ভীষণ শরীরটাকে বাইরে, খোলের বাইরে নিয়ে যাওয়া, খোলের ভেতরে নিয়ে সেই খেলা খেলে, যদি সেটা না করে তাহলে নিশ্চয়ই যাব। তাহলে যখন ট্রেনে করে যাচ্ছেন সেই পাটনার দিকে পূর্ববঙ্গ থেকে, তখন দেখলেন আকাশপথে লোকনাথ ব্রহ্মচারী যাচ্ছেন। যারা এগুলো বিশ্বাস করেন না, কিন্তু আমরা ঘোর বিশ্বাস করি, কারণ আমার লেভিটেশন দেখার সামনে থেকে সৌভাগ্য হয়েছে। আমার মেজ পিসমশাই তার লেভিটেশন হতো, তিনি শূন্যে বসে ধ্যান করতে পারতেন। তিনি কাঠিয়া বাবার শিষ্য ছিলেন, এবং তিনি বলেছেন যে রাত্রিবেলায় আমাকে দেখাতেও চেয়েছিলেন, আমার সাহস হয়নি ছোট বয়স বলে। তিনি বলেছেন যে রাত্রিবেলায় যোগীরা আকাশে এক জায়গা থেকে এক জায়গা যায়, তুমি আমার সঙ্গে একটা গোটা রাত্রি জাগো, তাহলে তুমি এগুলো সব দেখতে পাবে। তো আমি যখন বাবাকে বলি, বাবা বলছেন সব দরকার নেই, তার কারণ বাবার মনে হয়েছিল
যে একবার যদি এই দর্শন হয়ে যায় তাহলে তো আর বাদ বাকি পড়াশোনায় মন বসবে না, সেটা খুব হতেই পারে। কারণ ওই আলো দেখে ফেলে তো, আলো কার মনে কিভাবে কাজ করবে কেউ জানে না, ফলে আমার সেই ইচ্ছেটি ত্যাগ করতে হয়েছিল। কিন্তু আলো যে যায় এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঋষিকেশ আমরা সারা রাত্রির ধরে আকাশের নিচে জব করার অভিজ্ঞতা আমার আছে, এবং সেখানে দেখি যে আকাশ দিয়ে আলো যাচ্ছে। আমার বন্ধু অধ্যাপক সমুখ রায়চৌধুরী বলে ওগুলো সব তারাদের যাতায়াত করা, সেটাকেই মনে হয় কালো আকাশের ব্যাকড্রপে ওই তারাই যাচ্ছে বুঝি, হতেই পারে, কিন্তু যোগীরা সেটা পারেন। তো স্বামীজি সে হুট করে যাওয়ার ইচ্ছে হয়েছিল। হ্যারিয়েট উলি ইজাবেল এবং হ্যারিয়েট ম্যাকেনলিকে আমার ভালোবাসা এবং মাকে আমার চিরন্তন ভালোবাসা ও কৃতজ্ঞতা। মাকে বলো যে দুর্বোধ্য হিন্দুর কৃতজ্ঞতা বহু পুরুষ পর্যন্ত সক্রিয় থাকবে। এই এই যে আমাদের মিসেস হেল ছিলেন, স্বামীজি তাকে মাদার চার্চ বলে ডাকতেন, এবং তাকে লিখছেন যে দুর্বোধ্য হিন্দুর কৃতজ্ঞতা বহু পুরুষ পর্যন্ত সক্রিয় থাকবে। এতখানি ছিল এই হেল পরিবারের প্রতি স্বামীজির কৃতজ্ঞতা বোধ, এতখানি ইনডেটেড ছিলেন স্বামীজি, তাই বলছেন যে বহুকাল ধরে থাকবে। এদের পরিবারের সঙ্গে স্বামীজি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। এরাও স্বামীজিকে জ্যেষ্ঠ পুত্রের মতো ভালোবাসা বা সম্মান দিয়েছিলেন। যখন ভালো লাগবে একছত্র লিখো, এটাই মনে হচ্ছে হেলকে শেষ চিঠি। আর স্বামীজি হেলকে লেখেননি। 1901 সালে 18ই মে যে চিঠি লিখলেন সেটি সম্ভবত শেষ চিঠি। তাও আমি আরেকবার দেখে বলবো না। এরপরে একটা লিখেছিলেন 5ই জুলাই, মারা যাওয়ার ঠিক 1 বছর আগে হেলকে একটা চিঠি লেখেন, সেটাই শেষ চিঠি। কিন্তু এখানেও দেখবেন মিসেস হেলকে লিখছেন স্বামীজি, তার প্রতি আমার কৃতজ্ঞতা চিরকাল অটুট থাকবে। ওই স্মারক বক্তৃতা শুরু করা উচিত। স্মারক বক্তৃতা শুরু করলে যিনি বলবেন, যিনি ইন্ট্রোডিউস করবেন, তিনি হেল সম্বন্ধে কিছু বলবেন। ভারতীয় দর্শনে এবং সংস্কৃতির কথা আছে, আপনি যখনই কারুর নাম আবৃত্তি করেন তখনই সেই মানুষটি জীবন্ত হয়ে ওঠে। হেলও সেই জীবন্ত হয়ে উঠবেন। আমাদের বাকচক্রে সময় নেই, নয়তো আমরাই এখানে শুরু করে দিতাম, কারুর সহায়তা দরকার হতো না। স্বামীর যারা বিদেশি ভক্ত ছিলেন তাদের প্রত্যেকের ওপর আধ ঘন্টা ধরে যদি আমরা বলতে পারতাম, আর কেউ শ্রদ্ধা জানাক বা না জানাক, আমরা সকলের অগোচরে বাকচক্রের পক্ষ থেকে বিবেকানন্দ ঘরে ঘরে অনুষ্ঠানে পবিত্র সুরের সহায়তায় আমরা প্রত্যেকটি বিদেশি শিষ্য শিষ্যার প্রতি আমাদের মতন করে সম্মান জানাতাম। হয়তো সেটা আগামী দিনে আমরা করব, জানানো উচিত বলে আমার মনে হয়। যারা রামকৃষ্ণ সংঘের সঙ্গে যুক্ত, যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের শ্রদ্ধার সঙ্গে এদের স্মরণ করা উচিত। কারণ স্বামীজির সে কঠিনতম দিনে এদের সহজ সরল জীবন, এদের স্নেহ ভালোবাসা মায়া মমতা বিবেকানন্দকে বাঁচিয়ে রেখেছিল। 30 বছরের একটি ছেলে পাণ্ডব বর্জিত দেশে গিয়েছিলেন, কাউকে চিনতেন না, তিনিও অজ্ঞাত কুলশীল সেই মানুষকে আপন করে নিয়েছিলেন। তার স্বামীজি চাহিদা মিটিয়েছিলেন, এবং স্বামীজি হাসি ঠাট্টা এদের সঙ্গে মেতে উঠেছিলেন, এবং এরা স্বামীজিকে আবিষ্কার করেছিলেন যে এই মানুষটি সাধারণ মানুষ নয়। স্বামীজির এক বন্ধু বলেছিলেন, আমার ছোটবেলা থেকেই মনে হতো এ আমাদের মতো ফুট সোলজার নয়, কমান্ডার ইন চিফ। বিদেশ বিভুঁইয়ে পরাধীন ভারতবর্ষের এই কালো আদমির প্রতি এত সম্মান, এত শ্রদ্ধা, এর দ্বিতীয় উদাহরণ নেই। রবীন্দ্রনাথ পাশ্চাত্যে সম্মান পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর, আর এই ছেলেটি 30 বছরে সম্মান পেয়েছিলেন। আমেরিকানরা বলেছিল হি ইজ আওয়ার ম্যান। 39 বছর বয়সে খেলা সাঙ্গ করে চলে গিয়েছিলেন। তাই যখনই আমরা স্বামীজির কথা বলবো, যেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাদের স্নেহ মায়া মমতা বিবেকানন্দকে পাশ্চাত্যে বাঁচিয়ে রেখেছিল। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।